মানে জাতিসংঘ তো নেই, পাকিস্তান নেগোসিয়েশনে চলে আসছে, কাতার নেগোসিয়েশন, এখানে জাতিসংঘ আশেপাশেও নেই। যার জন্য নতুনভাবে চিন্তা ভাবনা করার দরকার যে মাল্টিপোলার এই যে পৃথিবী যাচ্ছে, এখানে একাধিক জাতিসংঘ হয়তো হতে যাচ্ছে। গাজাতে যা হচ্ছে পুরোপুরি জেনোসাইড ডেফিনিশনে, ওই যে চারটা ইন্টেন্ট টু ডিস্ট্রয়, একেবারে চারটা মিলে যাচ্ছে, তাই না? সো ওইটা একেবারে পুরোপুরি জেনোসাইডের যে টেক্সট, যে ডেফিনিশন, তার মধ্যে পড়ে যাচ্ছে। আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘ কেন দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে না বড় বড় ক্রাইসিসগুলো যখন তৈরি হয়, কেন মনে হয়? আচ্ছা, এর একটা বড় কাঠামো হলো যে আন্তর্জাতিক, যদি আমি জাতিসংঘের কথা বলি, জাতিসংঘ মূলত হলো একটা ইন্টার গভর্নমেন্টাল এজেন্সি। ওর নিজের কোনো ক্ষমতা নেই। প্রথমত পাঁচটা যেই যার ভিটো পাওয়ার, হ্যাঁ, এই ভিটো পাওয়ার দেশগুলোর একেবারে বাইরে সে যেতে পারবে না, নাহলে ভিটো দিয়ে যাবে। কিছু কিছু সে যেতে পারে, আলোচনা, অ্যাডভোকেসি ইত্যাদি, কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে কে মানে বাজেটে কে কত পয়সা দিচ্ছে তার একটা ভূমিকা থাকবে, কারণ সে আবার তার মতন লোককে আবার নিয়ে আসবে ইত্যাদি। তো সেই জায়গায় বোঝা যাচ্ছে এটা ইন্টার গভর্নমেন্টাল একটা এজেন্সি, তার দ্বারা কিন্তু সম্ভব না। আর আমি বরাবরই বলেছি, এই যেই মাল্টিপোলার পৃথিবীতে যাচ্ছে, তাতে বর্তমান যেই জাতিসংঘ এখন আছে, সেটার কার্যত কিন্তু আমি মনে করি না যে আর বেশি দিন এমনিতেই তার কোনো কিছু করতে পারছে না, তাই না? এবং ওটা তো এই গাজার জেনোসাইডই আমরা দেখতে পারছি, সে একেবারেই কিছু করতে পারছে না, তাই না? বরং কারা করছে, একেবারে বাইরে যে আমরা দেখছি অন্য দেশ আলোচনা করছে, মানে জাতিসংঘ তো নেই, পাকিস্তান নেগোসিয়েশনে চলে আসছে, কাতার নেগোসিয়েশন, এখানে জাতিসংঘ আশেপাশেও নেই। যার জন্য নতুনভাবে চিন্তা ভাবনা করার দরকার যে মাল্টিপোলার এই যে পৃথিবী যাচ্ছে, এখানে একাধিক জাতিসংঘ হয়তো হতে যাচ্ছে। আমি জানি না কিভাবে হবে, কিন্তু যেই জাতিসংঘ দ্বিতীয় মহাযুদ্ধের পরে যেটাকে আনা হয়েছিল, তা কার্যত আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। এবং ওর মনে রাখতে এটাও বলে রাখি যে তার একটা বিরাট ফিনান্সিয়াল ক্রাইসিসে সে যেতে যাচ্ছে। বর্তমানে অলরেডি চীন কাছাকাছি চলে এসেছে, যেটা আমেরিকা যেই পয়সা দিই, কারণ আমেরিকা সেই আর পয়সা দিতে চাচ্ছে না। এবং অলরেডি আমেরিকা বার হয়ে এসেছে, WHO থেকে বার হয়ে এসেছে, তারপর ইউনিসেফ থেকে বার হয়ে গেছে, না ইউনেস্কোতে বার হয়ে গেছে ইত্যাদি। এই যে বার হয়ে যাচ্ছে না, এবং এটা কে ফিল আপ করছে? এখানে চীন ফিল আপ করছে। এখন চীন যদি যদি সবচেয়ে বেশি যদি দেয়, তাহলে তো জাতিসংঘ নিউ ইয়র্কের হেডকোয়ার্টার থেকে বেজিংয়ে, অলরেডি কিন্তু জাপানে যাওয়ার কথা, কারণ এখন নাম্বার 1 যে ফান্ড দেয় জাতিসংঘে, সে কিন্তু জাপান। তো অনেকেই বলছে যে এটা টোকিওতে চলে যাওয়ার কথা। তো ভবিষ্যতে হয় টোকিওতে যাবে, আর না হলে এটা বেজিংয়ে যাবে, কারণ যেই কাঠামোর মধ্যে তৈরি করা হয়েছিল, সেই কাঠামো কিন্তু আর থাকছে না। গণহত্যার যে বিষয়টা আমরা বললাম, কিন্তু গাজার জেনোসাইড আমরা বলতে পারবো কিনা, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? ওকে, প্রথমে গাজাতে যা হচ্ছে পুরোপুরি জেনোসাইড ডেফিনিশনে, ওই যে চারটা ইন্টেন্ট টু ডিস্ট্রয়, বোঝা যাচ্ছে, কারণ সেখানে শিশুকেও মারা হচ্ছে, বৃদ্ধকে মারা হচ্ছে, আবার শিক্ষিত মারা হচ্ছে, অশিক্ষিত মারা, তারপর ইন্টেন্ট টু ডিস্ট্রয় ইন হোল অর ইন পার্ট। ওকে, এবং ন্যাশনাল, এথনিক, রিলিজিয়াস আর রেশিয়াল, একেবারে চারটা মিলে যাচ্ছে, তাই না? সো ওইটা একেবারে পুরোপুরি জেনোসাইডের যে টেক্সট, যে ডেফিনিশন, তার মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে সমসাময়িক বিশ্বকে এটাই জেনোসাইড। আমাদের লাইফে কি আমরা আর কোনো জেনোসাইডের সাক্ষী হতে পেরেছি আমাদের 40 বছর বয়সে? 71, 71 ওই একেবারে নেই, ওটাও ইন্টেন্ট টু ডিস্ট্রয় ইন হোল। নাহলে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারা হয়েছে বা ছাত্রকে কেন মারা হয়েছে, তাই না? ছোট শিশু। আবার এমন কি বলা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক অধ্যাপক মারা গেছে যারা সায়েন্সের লোক ছিল, তার পলিটিক্সও করতো না, হ্যাঁ, মেধা শূন্য করার একটা, তো ওইখানে পড়ে যাচ্ছে ওই ডেফিনেশনে। সো ডেফিনেশন হিসেবে যেটা তফাৎটা আমি বললাম, যে মাস কিলিং, যেটা গণহত্যা যেটা বলা হয়, সেটা একটা এলিমেন্ট হতে পারে, কিন্তু অনেক মাস কিলিং আছে যেটা জেনোসাইড না হতে পারে, ক্রিমিনাল অফেন্স, কোনো সন্দেহ নেই। যেরকম আমি একটা এক্সাম্পল যদি বলি, কোনো এক জায়গায় কি বলা হয়, সুইসাইড বোম্বে মারা গেল 911 যে মারা গেল ইত্যাদি, দ্যাটস মাস কিলিং হয়েছে, তাই না? 3000-এর মতো মারা গেছে, বাট নট নেসেসারিলি ওইটা জেনোসাইড হিসাবে ধরবে, কারণ ওই চারটা এলিমেন্ট ছিল না সেই